মনে করে যে আমাদের ইউএমএস ওকে এই যে ইউএমএস আমরা একটা ব্রাউজার ওপেন করতেছি এই ব্রাউজারে একটা লিখতেছি একটা ডোমেইন লিখতেছি যে ums.ac.bd লিখলাম একটা পেজ চলে আসলো ঠিক আছে তো এই যে জিনিসটা যে আসলো ums.ac.bd এখানে আসলে পরে আমাদের একটা পেজ আসতেছে এটা আসলে কিভাবে সার্ভ হচ্ছে ঠিক আছে তো এইটা হচ্ছে আমাদের প্রথমে জানতে হবে তো এটা জানার পরে হচ্ছে আমরা কি করব আমরা সিমিলার টাইপের একটা প্রোডাক্ট যেটা হচ্ছে ব্রাউজারের মধ্যে কিছু একটা লিখতে হবে লিখলে পরে আমাদের যে প্রোডাক্টটা অ্যাপ্লিকেশনটা সেটা রান করবে সেটা হচ্ছে আমরা যেটা করতে পারি সেটাই আর কি জানতে হবে সো এটা জানার আগে আমাদের বুঝতে হবে যে কিভাবে আসলে জিনিসগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা কি সেটা আসলে বুঝতে হবে তো এটা বোঝার আগে সবার প্রথমে বুঝতে হবে হচ্ছে যে আমরা আসলে কিভাবে সবার সাথে কানেক্টেড যেটা হচ্ছে যে শিফাতের সাথে কথা বলতেছিলাম যে ইন্টারনেট কি যে ইন্টারনেটের মাধ্যমে তো আমরা বলতেছি সবাই সবার সাথে কানেক্টেড রাইট তো এই যে ইন্টারনেটের মাধ্যমে যে আমরা সবাই সবার সাথে কানেক্টেড এই ইন্টারনেটটা আসলে কিভাবে কাজ করতেছে সেটাই আসলে আমাদের প্রথম টপিক জানা ঠিক আছে তো আমরা কম্পিউটার সায়েন্সে পড়তেছি কম্পিউটার সায়েন্সের যদি যেহেতু পড়তে সবার এক্সপেকটেশন থাকবে যে আর ইন্টারনেট নিয়ে তো কি নাকি ঠিক আছে তোমরা তো সবাই জানো বুঝো কিন্তু আসলে আমরা কি ইন্টারনেট মানে বুঝি কীভাবে আসলে কাজ করতেছে সব কিছু আচ্ছা তো সঞ্জীবের সাথে এটা নিয়ে কথা শিফাতের সাথে আমরা এটা নিয়ে কথা বলতেছিলাম যে আমরা মোবাইল ডিভাইসে ইউজ করতেছি মোবাইল ডিভাইসে তো ওয়্যার নাই আমরা কম্পিউটার ব্যবহার করতেছি কম্পিউটারে তার আছে ঠিক আছে তো কিভাবে আসলে আমরা একজনের সাথে কথা বলতেছি তো ধরি যে এখনো ইন্টারনেট আবিষ্কার হয় নাই আমরা হচ্ছে একটা ইন্টারনেট আবিষ্কার করতে যাচ্ছি ঠিক আছে তো তাইলে ব্যাপারটা ইজি হবে তো এটা হচ্ছে আমাদের 613 নাম্বার রুম রাইট 613 নাম্বার রুম তো 613 নাম্বার রুমে আমরা কিছু পিসি কিছু ল্যাপটপ কিছু মোবাইল নিয়ে আমরা বসলাম যে আমরা সবাই সবার সাথে কথা বলতে চাচ্ছি আমরা মুখে কথা বলবো না আমরা মেসেজে কথা বলবো ঠিক আছে তো এটা হচ্ছে শিফাতের মোবাইল ধরেন ঠিক আছে এটা শিফাতের মোবাইল এটা হচ্ছে দিয়ামনির কি ল্যাপটপ এটা হচ্ছে মনিয়ার পিসি আইপ্যাড ঠিক আছে হোয়াটএভার তো এরকম মনে করেন অনেকের অনেক রকমের ডিভাইস তো সবাই আলাদা আলাদাভাবে ডিভাইস ইউজ করতেছে এখন এই যে ডিভাইসগুলোর মধ্যে কানেকশন তৈরি করতে হবে তো কানেকশন তৈরি করতে গেলে কি করতে হয় তাহলে পরে সবার সাথে সবার একটা তারের মাধ্যমে একটা যোগাযোগ সৃষ্টি করতে হবে তো তারের মধ্যে যদি যোগাযোগ সৃষ্টি করতে হয় তাহলে পরে যদি দুইজন হয় সেই ক্ষেত্রে ব্যাপারটা সিম্পল দুইজনের মধ্যে একটা তার আনলা কিন্তু মধ্যে লাগাই দিলাম সব কিন্তু যখনই মনিরা চলে আসছে যে না আমরা তোমাদের সাথে কথা বলতে চাই তখন প্রবলেমটা দাঁড়াইছে যে তাহলে পরে যদি এর সাথে কানেকশন তৈরি করে দিই তাহলে কি হইলো এদের মধ্যে কানেকশন হইলো এদের মধ্যে হইলো না তাহলে আবার এদের থেকে আইনা আবার এখান থেকে এর মধ্যে একটা কানেকশন তৈরি করতে হবে এটা জটিল হয়ে গেল আর কি তো 4-5 জন যদি হয়ে যায় তাহলে পরে আরো প্রবলেম আর কি সবার সাথে সবার একটা করে তার লাগে তো তখনই কি আসলো তখন আসতেছে হচ্ছে একটা মিডলম্যান ঠিক আছে তা আমি সহজ ভাষায় বলতেছি ঠিক আছে আশরাফ স্যার এইসব ভাষা শুনলে গালিগালাজ করতে পারে এটা বলেন না আশরাফ স্যারকে ঠিক আছে তো আমি বোঝার স্বার্থে আর কি বলতেছি আর কি তো মনে করেন এটা একটা ডিভাইস যার কাজ হচ্ছে রাউট করে দেওয়া ঠিক আছে তো এটা ধরেন একটা রাউটার বা সুইচ হোয়াটএভার ঠিক আছে যার কাজ হচ্ছে কানেক্ট করে দিবে সবার মাঝে এটা তো ধরেন যে এটা যেন কে ছিল সচিব শিফা আপনারা সচিব বলতেছি কেন বারবার যাই হোক এটা হচ্ছে শিফা তো শিফা ধরেন যে দিয়ামনির সাথে কথা বলতে যাচ্ছে ঠিক আছে তো তখন কি হচ্ছে একটা মেসেজ যদি দেয় তখন এই সুইচ আসতেছে সুইচ দেখতেছে যে শিফা চাচ্ছে হচ্ছে দিয়ামনির সাথে কথা বলতে তো দিয়ামনির পিসি কোনটা এটা সে তখন এখানে রাউট করে দিতেছে আবার যদি মনে করেন মনিরা বলতেছে যে না আমি হচ্ছে দিয়ামনির সাথে কথা বলতে যাচ্ছি তখন এই মনিরা হচ্ছে এখানে যাচ্ছে এখানে যাই দেখতেছে মনিরা কার সাথে কথা বলতে যাচ্ছে দিয়ামনি তাহলে এইটা হচ্ছে দিয়ামনির রাস্তা বাসার রাস্তা সে এখানে পাঠিয়ে দিচ্ছে সো সিম্পল 3 জন মানুষ 3 জনের সাথে কানেক্ট কারো কোনো কনফিউশন অ্যানুয়াল এখন আসি যে এটা তো 613 নাম্বার রুমের একটা সিনারিও বললাম তো 612 নাম্বার রুম সেখানেও মনে করেন 4-5 জন মানুষ বসে আছে তো সেখানেও মনে করেন যে আমাদের আজমাইনুল ঠিক আছে ওখানে বসে আছে আমাদের সাকিব এখানে বসে আছে আমাদের ফাহিমউদ্দিন ওখানে আইপ্যাড নিয়ে বসে আছে 3-4 জন মিলে বসে আছে
তো তারা যখন দেখলো যে আচ্ছা ঠিক আছে ওনারা তো এইভাবে কানেক্টেড হয়েছে, আমরা নিজেরাও তিনজন এইভাবে করে কানেক্টেড হয়ে যেতে পারি। তো সেম অ্যাপ্রোচ তারা ফলো করতেই পারে, এটা নিয়ে কার কোনো আপত্তি আছে? তো তারাও একটা ডিভাইস নিয়ে আসছে রাউটার বা সুইচ টাইপের, তারা নিজেরা কানেক্টেড। কোনো সমস্যা কারণ? কোনো সমস্যা নেই। তো তারা নিজেরা কানেক্টেড, এই রুমের সাথে সবাই কানেক্টেড। এখন তো এখন নিজেরা কথা বলতেছে। এখন আজমানুর চাচ্ছে হচ্ছে সিফাতের সাথে কথা বলবে, ঠিক আছে? এখন তাহলে কিভাবে কথা বলবে? এখন তাহলে এই দুজনের সাথে আবার কানেকশন তৈরি করতে হবে। তো বিষয়টা হচ্ছে এখানে 612 613 দুইটা রুম, কিন্তু ইন ফিউচারে তো 615 চলে আসতে পারে। তাহলে সবচেয়ে বেটার হইতেছে আমরা মাঝখানে আরেকজন ভদ্রলোককে নিয়ে আসি যে আমাদেরকে এই রাউটটা করে দিবে, ঠিক আছে? তো এইখানে নিয়ে আসলাম 612, এখানে নিয়ে আসলাম 613। তাইলে যখন সিফাতকে আজমানুরকে মেসেজ দিতে যাচ্ছে, তো আজমানুরকে তখন সিফাত যখন মেসেজ দিল তখন এই ভদ্রলোক আগে খুঁজবে যে এখানে কি আজমানুর আছে কিনা। আজমানুর নাই, তখন সে তার আরেকটা নোটকে পাঠিয়ে দিবে, দেখো তো ভাই আজমানুর কোথায় আছে, আজমানুর কোথায় আছে, এই রাউটে আছে। এখানে আসলো আজমানুর কোথায় আছে, আজমানুর এখানে আছে। তাহলে একটা কানেকশন তাদের মধ্যে তৈরি হলো। তাহলে 612 এবং 613 কানেক্টেড। এখানে কারো কোনো কনফিউশন? যেটা যারা কানেক্ট হচ্ছে আপনি পড়াইলে স্যার রিটেক নিব স্যার। আগে শেষ করি, ইন্টারনেটটা আগে আবিষ্কার করে নিই, ঠিক আছে? ইন্টারনেটটা আবিষ্কার করাটা ইম্পর্টেন্ট। এখন আসি, তো এটা তো মনে করেন সাউথ ইস্ট ইউনিভার্সিটি, সবাই সবার সাথে কানেক্টেড। কার কোনো সমস্যা আছে এতটুকু না? সমস্যা একটা আছে স্যার, ওয়্যার ভালো লাগতেছে না। ওয়াই ভালো না লাগবে সমস্যা নেই, তো এটা ওয়্যারলেস টেকনোলজি হতেই পারে, এটা আলাদা কথা, ঠিক আছে? তার দিয়ে হোক না দিয়ে হোক কানেক্টেড, তো এটাই হলো মেইন কথা। রেঞ্জের মধ্যে থাকলে কানেক্টেড, এটা ধরে নেয়। তো এবার আসি হচ্ছে মনে করেন একটা ইউনিভার্সিটি আরেকটা ইউনিভার্সিটি কথা বলতে যাচ্ছে, ঠিক আছে? সাউথ ইউনিভার্সিটি অস্টের সাথে কথা বলবে, মেইল না, মনে করেন যে চ্যাটিং করতে যাচ্ছে, ঠিক আছে? ঠিক আছে, তো ফোনে কথা বলতে চায়, তখন ফোনই যদি ধরেন, ঠিক আছে? ফোনে হ্যালো বলবে, আগে যেরকম ফোনে হ্যালো বলতো। তো তাইলে পরে কি হবে বিষয়টা? তাইলে অস্ট্রেলিয়া মনে করেন সেম এনভায়রনমেন্ট আছে, রাইট? তারা নিজেরা কথা বলতেছে। তো সেম অ্যাপ্রোচ আমরা কি করতে পারি, একটা সুইচ বা রাউটার মাঝখানে নিয়ে আসতে পারি, এই ইউনিভার্সিটির সাথে কানেক্টেড। তাহলে কি হলো, এখানে অস্ট্রেলিয়া কেউ যদি বাইরে কথা বলতে চায়, সে এখানে খুঁজবে, ইন্টারনালি নাই, তাহলে বাইরে আছে। তাহলে বাইরে গেলে পরে এখানে কার সাথে আছে, এখানে ধরেন এটার সাথে আছে, ঠিক আছে? এখান থেকে একটা রাউট হয়ে যাবে। সবাই কিন্তু একটা না কোনো ভাবে তারের মাধ্যমে ধরেন কানেক্টেড, সেটা ভিজিবল তার হোক অথবা ইনভিজিবল তার হোক, সো সামহাউ সবাই সবার সাথে কানেক্টেড হয়ে গেছে। এতটুকু নিয়ে বুঝে গেছে? এখন আসি হচ্ছে আমাদের জাকারবার্গের কথা। জাকারবার্গের সবাই চিনি? তো facebook.com, রাইট? এখন এই যে facebook.com আমরা লিখতেছি, লিখলে পরে কি হচ্ছে, আমাদের facebook.com-টা আসতেছে, মানে আমরা জাকারবার্গের সাথে কথা বলতেছি যে জাকারবার্গ ভাই একটা কাজ করতে দেন, জাকারবার্গ ভাই কি পোস্টটা একটু ওপেন করে দেন, ঠিক আছে? এই পেজটা একটু ওপেন করে দেন। তো চাইলে জাকারবার্গকে একটা নক করতে হবে। তো জাকারবার্গ তো আমাদের বাংলাদেশি মানুষ না, রাইট? জাকারবার্গ কই আছে, ধরেন এই হচ্ছে ইউএসএ তে আছে। তো এই যে এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্টটা ধরেন আমাদের ইউনিভার্সিটির মধ্যে গেল, হ্যাঁ? এখন তাইলে পরে আমাদের এই বাংলাদেশের মধ্যে যদি আমরা কানেকশন করতে চাই, তাহলে বাংলাদেশের সবারই কি করতে হবে, কোনো একজনের মাধ্যমে কানেকশন থাকতে হবে। ধরেন এটা হচ্ছে মেইন রাউটার, এর মাধ্যমে সবাই কানেক্টেড, বুঝে গেছে? তো ব্যাপারটা কিরকম হয়, বাংলাদেশের কথা পার্সপেক্টিভ যদি আমরা প্রথমে বলি, বাংলাদেশের পার্সপেক্টিভ হচ্ছে আমরা যখন একটা নেট কানেকশনের কথা বলি যে ভাই আমার একটা ইন্টারনেট লাগবে, আমার ওই যে 50 টাকা ইন্টারনেট চালায়, তখন আইএসপি বলবে যে আমার এটা 50 টাকার ইন্টারনেটের লাইন দেন। তখন কি করতেছে, ওই ইন্টারনেটের লোক একটা তার টান দিয়ে নিয়ে আসতেছে, ঠিক আছে? দেখবেন আজ থেকে তার টান আনবে, তো তার টান দিয়ে এনে একটা তার এনে তার পিছনে লাগাই দিচ্ছে, ঠিক আছে? এই যে তারটা আসলো, এই তারের এক মাথা হচ্ছে আজমানের পিসের সাথে লাগছে, আরেক মাথা হচ্ছে এই যে এরকম একটা সুইচের সাথে লাগছে। এতটুকু বুঝতে পারছেন? তো এই যে সুইচের সাথে যখনই লাগতেছে, এই সুইচটা আবার আরেকটা সুইচের সাথে কানেক্টেড। তো এই যে কানেকশনটা হইলো, তার মানে বাংলাদেশের সবাই কোনো না কোনো সুইচের সাথে কানেক্টেড,
রাইট? তো এই সবকটা সুইচ আবার সবকটা সুইচের সাথে সামহাও কানেক্টেড। বুঝে গেছে এতটুকু? কোনো কনফিউশন? তো এটা তার দেখা যাক বা না দেখা যাক, মোবাইল হোক বা না দেখা হোক, মোবাইল না হোক, কানেক্টেড সামহাও। তো এই যে আমরা আইএসপি থেকে নিতেছি, তো এই যে তারটা টান দিয়ে নিয়ে আসছে, এটা আইএসপি থেকে নিয়ে আসলাম, আমরা লোকাল আইএসপি বলি সাধারণত। তো এই লোকাল আইএসপিগুলো কি করতেছে, একটু বড় আইএসপি যারা আছে, বড় আইএসপি তার মানে তাহলে একটু বড় সুইচ আর কি, ঠিক আছে? তো ওই বড় সুইচের লোকজনের থেকে এই তারটা টান দিতেছে। আবার বড় সুইচের লোকজন কি করতেছে, তারও বড় সুইচ, তাকে আমরা বলি সাধারণত আইআইজি, ঠিক আছে? আইএসপির উপরে হচ্ছে সাধারণত আইআইজি থাকে। তো আইআইজি কি করতেছে, এই বড় তারগুলোকে প্রোভাইড করতেছে। তো এই আইআইজির উপরে থাকে হচ্ছে বিটিসিএল না কি বলে এটাকে, বিটিসিএল, জি স্যার। ওকে বিটিসিএল। তো বিটিসিএল কি করতেছে, পুরো জিনিসটাকে কন্ট্রোল করতেছে। তো মনে করেন যে এখন সরকার চাইলো যে না আমরা আজকে থেকে ইন্টারনেট বন্ধ করে দিলাম, তো বিটিসিএল কি করবে, টাস করে পাওয়ারটা শাটডাউন করে দিল, তাহলে কি হলো, সব বন্ধ হয়ে গেল, ঠিক আছে? কারণ তখন কি হচ্ছে, এই পুরো যে কানেকশনটা সবার মধ্যে কানেকশন পাওয়া যাচ্ছে না, তখন ইন্টারনেট ডাউন হয়ে গেছে। বুঝে গেছে? তখন আমরা নিজেদের ঠিক আছে, মনে করেন এই যে মেইন যে ইন্টারনেটটা সবাই সবার সাথে কানেক্টেড, এই সবার তারটা মাঝখান থেকে দিয়েছে, তাইলে কেউ কারোর সাথে আর কানেক্টেড হইতে পারতেছে না, ইন্টারনেট ডাউন হয়ে গেছে। কিন্তু 613 নম্বর রুম, তারা কিন্তু নিজেরা নিজেদের সাথে কানেক্টেড, জি স্যার। তারা কিন্তু নিজেদের সাথে কানেক্ট, তারা কিন্তু কথা বলতে পারবে। বুঝে গেছে? তো যত যেই জায়গায় লাইনটা কাটা গেছে তারা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। যখন ফাইবার কাটা যায় তখন কি হয়, আপনি পারতেছেন না, অন্যরা কিন্তু পারতেছে। ওই জায়গায় যে জায়গায় কাটা গেছে ওই লাইন থেকে সবাই আউট হয়ে যায়, ঠিক আছে? কিন্তু বাকিরা কিন্তু ঠিকই কানেক্টেড থাকে। তো যখন বড় জায়গায় লাইনটা কাটা যায়, বড় মানুষ এফেক্টেড হয়। লোকাল আইএসপির যদি একটা লাইন কাটা যায় তখন ছোট কিছু একটা মানুষ এফেক্টেড হয়। তো এইটাই হইতেছে আমাদের বাংলাদেশের ইন্টারনেটের সিনারি। তার কোনো কনফিউশন? অ্যাডভাইজিং এর দিন পুরো নিকেতনে ডটের ইন্টারনেট চলে গেছিল, সারাদিন ছিল তাদের। ডট ইন্টারনেট মানে ব্লক হয়ে গেছিল আমাদের আইপি দিয়ে। জি স্যার, আমার পরে বাসায় স্যার নিজের ভাষা কি করছি, মোবাইল ডট ইন্টারনেট দিয়ে কেউ যেন মানে ই চালাইছে আর কি, সাসপিসিয়াস অ্যাটাক চালাইছে, পরে ডট ইন্টারনেট ব্লক করে দিয়েছিল। ডট ইন্টারনেট স্যার। এখন ওই নেটওয়ার্ক থেকে আসতেছিল, তো ওই নেটওয়ার্কের ওই আইপি বন্ধ হয়ে গেছে। কারণ এখন আপনারা তো শেয়ার আইপি ইউজ করেন, তাই না? এখন শেয়ার আইপি ইউজ করার কারণে সবাই সেম আইপি পাচ্ছে। তো কেউ যদি অ্যাটাক করে তাহলে পর ওই আইপিটা ব্লক করা মানে তো আপনারা সবাই ব্লক করবেন। বুঝতে পারছেন? এইটা একটা প্রবলেম। আপনারা তো ব্লক করেন, আইপি ব্লক করেন, আমরা তো মোবাইল ডাটাও ইউজ করি, হুম। তো ওখানেও তো একটা আইপি থাকে, ওই আইপিটা ব্লক হয়, হ্যাঁ, হতেই পারে হয়তো অনেক সময়। তাহলে এবার এটা তো মাঝে মধ্যে চেঞ্জ হয়ে যায়। মানে করেন যে কমন যেগুলা সেগুলা তুলে দেয়। কিন্তু যদি আমরা স্পেসিফিক আইডেন্টিফাই করতে পারি যেটা হচ্ছে সিফাতের আইপি, ওইটা আর করব না। তাহলে স্যার মোবাইল ডাটা ইউজ করা আচ্ছা, ওকে, তো আমরা জিনিসটাকে ছোট করে নিয়ে আসি, ঠিক আছে? তো মনে করেন এই পুরো জিনিসটা প্রত্যেক তার আমাদের বাংলাদেশের একটা কানেকশন। তো এই কানেকশন থেকে এই 5টা তার গেছে, এই 5টা তার থেকে আবার 5টা তার গেছে, 5টা তার থেকে আবার 5টা তার গেছে, এরকম করে আপনাদের পর্যন্ত আসছে। তো এটা হচ্ছে আমাদের সেই মেইন রাউটার, ঠিক আছে? যার মাধ্যমে আমরা ইন্টারনেট সার্ভ করতেছি, মানে সেই বিটিসি এর সেই রাউটারটা। তো এটা তো বাংলাদেশের রাউটার, তাইলে বাংলাদেশের জন্য তো একটা এনভায়রনমেন্ট সৃষ্টি হয়ে গেছে, রাইট? সবাই সবার সাথে, বাংলাদেশের সবাই সবার সাথে কানেক্টেড হয়ে গেছে। এখন ইন্ডিয়ার কথা যদি বলি, ইন্ডিয়াও তো সেম অ্যাপ্রোচ ফলো করতেছে আমাদের মতো, রাইট? ইন্ডিয়া তো বসে থাকবে না। তো ইন্ডিয়ারও তাহলে পরে সিমিলার টাইপ অফ আর একটা সিস্টেম আছে। এটা ধরেন ইন্ডিয়া, ঠিক আছে? তাদেরও এরকম ডট ইন্টারনেট আছে, তাদেরও একটা বিটিসিএল আছে, তারা তাদের মতন করে ম্যানেজ করতেছে। এতটুকু বুঝে গেছে? এনভায়রনমেন্ট তো সেম, আমাদের এনভায়রনমেন্ট তাদের এনভায়রনমেন্ট। তো এখন আমরা যদি বাংলাদেশ থেকে বসে ইন্ডিয়ার কারোর সাথে কথা বলতে চাই, তাহলে আবার একটা সেম অ্যাপ্রোচ ফলো করতে হবে, ঠিক আছে? মাঝখানে আবার আরেকজনের ভদ্রলোকে বসাইতে হবে, যেটার মাধ্যমে সব কান্ট্রিগুলো কানেক্টেড থাকবে। সেই কানেকশনটাই হচ্ছে সাবমেরিন কেবলের মাধ্যমে দেওয়া হয়। সাবমেরিন কেবল নাম শুনছেন?
ঠিক আছে, এটা একটা মোটা তার, ঠিক আছে। কানেকশন এইভাবে মনে করেন প্রত্যেকটা কান্ট্রি এরকম ভাবে কানেকশনে থাকে। তো সিতে মানে সাগরে দেখবেন যে ফাইবার কেবল টানা থাকে এরকম। তো এই ফাইবার কেবলের মধ্যে মাধ্যমে সব কান্ট্রিগুলা লাইনগুলো নিয়ে থাকে। তো যখন আপনি ইন্ডিয়ার টপিকের কথা বলতেছেন, সেই সব রাউটার ঘুরে ঘুরে আপনাকে সাবমেরিন কেবল দিয়ে বের করে যেইটার সাথে কানেক্টেড সেই রাউটারে বাইপাস করে পাঠিয়ে দিচ্ছে। বুঝে গেছে? তো সাবমেরিন কেবল ওয়ে পাবেন আপনি পানির তলে। তো আপনি যদি সাবমেরিন কেবল থেকে সার্চ করেন, এটা সবচেয়ে বেটার এক্সাম্পল। এই যে দেখেন কতগুলো সাবমেরিন কেবল আছে। বাংলাদেশের সাথে দুইটা কানেকশন আছে, এদিকে একটা কানেকশন, এদিক থেকেও একটা কানেকশন। তো এখান থেকে যদি মনে করেন দুইটা লাইনই কাটা পড়ে যায়, তখন কি হবে? বাংলাদেশ বুঝতে পারছেন? তো এই প্রত্যেকটাই হচ্ছে দেখবেন যে সবাই সবার সাথে সামহাউ কোনো না কোনো ভাবে কানেক্টেড। ঠিক আছে? স্যার নর্থ কোরিয়া কানেকশন আছে? হ্যাঁ, নর্থ কোরিয়া, স্যার নর্থ কোরিয়া নাম একটু দেখতে পারেন। নর্থ কোরিয়া এটা কেমন এক্সাম্পল আছে? নর্থ কোরিয়া কোন জায়গায় এটা? চায়না চীনের উপরে চায়না থেকে গোপনে নিতে পারে, এটা তো আসলে আমাদের বিষয় না, আমাদের বিষয় আসতে হচ্ছে এখানে। ঠিক আছে? তো এই যে আমরা সবার সাথে যখন সবার কানেকশন সৃষ্টি করে ফেলছি, তখনই আমরা এটাকে বলতেছি ইন্টারনেট। তাহলে এর প্রাইস কত লাগলো? 50 টাকা। 50 টাকা। তো 50 টাকায় সে কি ফিচার পাচ্ছে? সে হচ্ছে পুরো ওয়ার্ল্ডের সাথে কানেকশন তৈরি করতে পারবে। কিন্তু এই যে আমরা যে কানেকশনটা তৈরি করতেছি, এই যে ডেটা আদান প্রদান করতেছি, এটাকে বলে হচ্ছে আমরা রিকোয়েস্ট পাস করতেছি, আর রেসপন্সটা ব্যাক আসতেছে। মনে করেন মনিরা হইতেছে দিয়ামনির সাথে কথা বলবে, সে রিকোয়েস্ট পাঠাচ্ছে, মনিরা যখন দিয়ামনি পাঠাইলো সেটা রিকোয়েস্ট হইলো, আবার দিয়ামনি যখন তাকে ব্যাক করতেছে একটা রেসপন্স, সেটাকে আমাকে রেসপন্স বলতেছি। ঠিক আছে? তো রিকোয়েস্ট যাচ্ছে, রিকোয়েস্ট আবার ব্যাক করাকে রেসপন্স। তো এই তারের মাধ্যমে হচ্ছে রিকোয়েস্ট যাচ্ছে এবং রেসপন্স আসতেছে। তো এইটার একটা ক্যাপাসিটি আছে। মনে করেন আপনার যে পানির লাইন যখন পানি যায়, তখন কি একটা মোটা তার ছোট কেবল হয়, তখন অল্প পানি যাচ্ছে, মোটা কেবল হইলে পরে বেশি পানি যাচ্ছে, একটা ক্যাপাসিটি আছে না? তো বাংলাদেশের একটা ক্যাপাসিটি আছে যে কি পরিমাণ ডেটা ট্রান্সফার করতে পারবে। মনে করেন একসাথে 1 জিবি ডেটা ট্রান্সফার করার একটা রেশিও আছে। ধরেন যে এই কেবলের ক্যাপাসিটি হচ্ছে 1 জিবি তার ট্রান্সফার করা সেকেন্ডে সাপোজ। তো যখন এট এ টাইম 1 জিবি বেশি হয়ে যাবে, মনে করেন 2 জিবি ডেটা ট্রান্সফার হয়ে যাচ্ছে, তখনই দেখবেন লোড বেশি নিতেছে, কারণ ক্যাপাসিটি তো নাই, সে কিউতে পড়ে গেছে। পানিটা তো যাবে, প্রথম পানি প্রথমে যাবে, যেটা ওয়েট করতে সেটা আস্তে আস্তে যাবে। লিমিটেশনটা মানে কারা ফিক্স করে দিতে আপনারা? এটা ওই তারের ক্যাপাসিটি। তার ওই যে তারটা যে আমরা আনলাম, আপনার যে তারটা যাচ্ছে, এই তারের একটা ক্যাপাসিটি আছে। ঠিক আছে? যদি অনেক সংখ্যক বেশি মানুষ হয়ে যায়, ওটা তো অবশ্যই তাহলে সিকোয়েন্সিয়ালি যেতে থাকবে। তো এটা হচ্ছে তখন ল্যাটেন্সি বাড়ায় দেয়। ল্যাটেন্সি মানে এই যাতায়াতের টাইম তখন বেড়ে যায়। কোনো কনফিউশন? এখন আসি সেই জাকারবার্গের কথায়। তো জাকারবার্গ হচ্ছে একটা ফেসবুক খুলে বসে আছে। ঠিক আছে? তো জাকারবার্গে বলতেছে যে আমরা হচ্ছে এই পেজটাকে ওপেন করতে চাই। তো জাকারবার্গ কি করছে? তার একটা পিসি আছে, মনে করেন সে হইতেছে .internet থেকে লাইন নিচ্ছে, USA.internet থেকে। ঠিক আছে? সে ওই USA.internet থেকে লাইন নিয়ে একটা পিসির মধ্যে, ঠিক আছে, ফেসবুক লাইভ রেখে দিছে আর কি। তো যখন আমাদের এখানে আজমানুর বসে আছে, তো এই আজমানুর যখন facebook.com লিখতেছে, তখন সে লোকালি পাচ্ছে না, facebook.com বাংলাদেশে কোথাও নাই, সে হচ্ছে বাংলাদেশ থেকে বাইরে যাচ্ছে, খুঁজে দেখলো যে এটা ইউএসএ তে আছে। ঠিক আছে? তো ইউএসএ তে যে USA.internet এর মধ্যে দেখতেছে যে facebook.com আছে, সে সেখান থেকে ওই যে facebook.com এর যে লেখালেখি বা যেটা লেখা আছে সেগুলো পড়লো, পড়ে সেম রাউট ফলো করে আবার এখানে তাকে রেসপন্স দিচ্ছে।
তো যখন আপনি facebook.com লিখতেছেন ব্যাকএন্ডে ওই facebook.com-টার মানে কি, মানে এটা কোথায় আছে সেটাকে খুঁজে বের করতেছেন। facebook.com এর ব্যাকএন্ডে একটা আইপি অ্যাড্রেস আছে, আমাদের প্রত্যেকটা পিসিতে কিন্তু একটা আইপি অ্যাড্রেস আছে দেখবেন, ঠিক আছে, যেটা আমরা ইন্টারনেট সেটিংসে দিয়ে সেট করি, এবং একটা ডিএনএস অ্যাড্রেস আছে এটাও আমরা সেট করি 8.8.8 বা অনেকে অনেক এক এক রকম সেট করে। তো এই facebook.com এর আইপি অ্যাড্রেসটা কত, তার বাসার অ্যাড্রেস কত, কোথায় আছে, এটা হচ্ছে ওই ডিএনএস অ্যাড্রেসে লেখা থাকে। ডিএনএস এর মধ্যে যে facebook.com মানে হচ্ছে আর এটা হচ্ছে 132.সামথিং। তো এটা পড়লো, পরে এটা দেখে বুঝতেছে যে এটা হচ্ছে ওই ইউএসএ তে আছে। সে এরকম ঘুরে 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 ইউএস এর মধ্যে যায়, আবার সেম অ্যাড্রেস ফলো করে আবার আপনার বাসায় পৌঁছায় যাচ্ছে। তো এইভাবে হচ্ছে পুরা ইন্টারনেট মানে সকল কিছুই সার্ভ হতেছে, বুঝে গেছো? এইটাকে আমরা বলতেছি ইন্টারনেট। তো ইন্টারনেটের বেসিক্যালি কোনো প্রাইস নাই, ইন্টারনেটটা আসলে ফ্রি, কিন্তু এই যে আপনি কেবল টানতেছেন, মোটা কেবল টানতেছেন, চিকন কেবল টানতেছেন, তারপর এই যে সুইচগুলো কিনতেছেন, রাউটার কিনতেছেন, এইগুলার হচ্ছে মেইনলি প্রাইস। আপনি এই যে 50 টাকা যে দিচ্ছে, এই 50 টাকার প্রাইস হচ্ছে মেইনলি এগুলার প্রাইস। বা ওই যে আপনি মানুষ হিসেবে তো মানুষের কষ্ট করতেছে, তার টানতেছে, তাদেরও তো একটা স্যালারি আছে, এইগুলাই হচ্ছে মেইনলি প্রাইস হিসেবে কাউন্ট হচ্ছে। এইটারই একটা ভ্যালু চিন্তা করে যে 1 জিবির দাম হচ্ছে এত টাকা। কিন্তু ইটস সেফ, যেমন আমরা বাজার থেকে 1 কেজি চাল কিনে নিয়ে আসলাম, একটা ভ্যালু দেখতে চাইতে চাল এটা 1 কেজি কিনে নিয়ে আসছি, কিন্তু মেইন ইন্টারনেট কিন্তু এভাবে দেখা যায় না, এরকম কোনো কিছু নেই। হুম, তার পুরাতন হয়ে গেছে, এক্সপায়ার ডেট কই থাকে? মানে মোবাইল স্যার, মোবাইল ডাটা এটা বিজনেস পলিসি, এখন আপনি যদি ইউজ না করেন তাহলে পরে তো আপনাদের টাকা কাটতে পারবে না, কিন্তু নর্মালি এরকম কোনো এক্সপায়ারি ডেট কিছু নাই। ঠিক আছে। 1 জিবি ডেটা কিনলেন ওটা 1 জিবি 1 জিবি যতদিন না ইউজ শেষ হবে ততদিন তো রাখতেই পারে, এরকম কোনো মানে ফিজিক্যালি কোনো কিছু নাই যেটা নষ্ট হয়ে যেতেছে, ঠিক আছে, এটা বিজনেস পলিসি। তো এটা নিয়ে কারো কোনো কনফিউশন আপনার? কোনো কনফিউশন নাই? 50 টাকা পেতে সার্ভিস আর কি করবে? হ্যাঁ, 50 টাকা ইন্টারনেট ইউজ করতে লাগে, সেটাই তো। এখন আসি হচ্ছে এই যে facebook.com লিখলো, লেখা মাত্রই কি হইলো, আমাদের একটা ওয়েব পেজ ওপেন হয়ে যাচ্ছে। এই যে facebook.com বা us.edu.edu.bt লিখতেছি, একটা পেজ আসতেছে। তো এইটাকে আমরা সাধারণত একটা ব্রাউজারের মাধ্যমে দেখি। দেখেন এই জায়গা হচ্ছে এটা একটা ব্রাউজার, এই ব্রাউজারের মধ্যে এটা একটা ওয়েব পেজ, ঠিক আছে। তো us.edu.bt এটা হচ্ছে একটা সাইন ইন পেজ, এখানে দেখেন /sign-in লেখা আছে, /sign-in লেখা আছে, এটা একটা পেজ, সাইন ইন পেজ। আমরা যদি ধরেন ফরগেট পাসওয়ার্ডে চলে যাই, তো এটা আরেকটা ডিফারেন্ট পেজ, ফরগেট পাসওয়ার্ড আরেকটা ডিফারেন্ট আরেকটা পেজ। তো সাইন ইন এর বলতে যদি আপনি আরেক জায়গায় যান, মনে করেন ইম্পর্টেন্ট কন্ট্যাক্টে চলে যান, এটা কিন্তু এই পেজের আরেকটা জায়গা, এই ইমেজের আরেকটা পেজ ওপেন হচ্ছে। তার মানে এখানে আমরা 3টা পেজ দেখলাম, 3টা পেজ ডিফারেন্টলি শো করা হচ্ছে। তো ব্রাউজারে যখন আমি কোনো একটা কিছু শো করাইতে যাব, শো করাইতে গেলে এই ভদ্রলোককে আমাকে HTML এর মাধ্যমে দেখাতে হবে। মানে আমাদের ব্রাউজার, সেটা যেই ব্রাউজারই হোক, মনে করেন ক্রোম হোক, এজ হোক, মজিলা হোক, যে কোনো ব্রাউজার যেটাই হোক না কেন, আমাকে ব্রাউজার যদি আউটপুট দেখাতে হয় তাকে HTML এর মাধ্যমেই দেখাতে হবে। HTML একটা তো আপনারা জানেন এটা অ্যাসাইনমেন্ট করতেছেন, ঠিক আছে। তো এই ট্যাগের মাধ্যমে যে ডিটেলগুলো লিখে দিব HTML, সেগুলাই পার্স করে ইউজারকে দেখাবে। আর যদি আপনি সুন্দর করতে চান, এখানে কালারফুল দেখাচ্ছে, ফন্ট একটু সুন্দর দেখাচ্ছে, তখন আপনাকে কি অ্যাড করতে হবে? CSS অ্যাড করতে হবে। যদি আপনি ইন্টারঅ্যাক্টিভ করতে চান তাহলে আপনাকে জাভাস্ক্রিপ্ট ইউজ করতে হবে। দেখানোর ফরম্যাট হচ্ছে মেইনলি HTML। এটা বুঝে গেছে? আর কোনো কনফিউশন? তো এই যে আমরা এখানে সার্ভ করতেছি, এই যে জিনিসটাতে সার্ভ হলো, এটা কোনো না কোনো একটা সার্ভারে রান করবে, ঠিক আছে। সার্ভার কি এখন সিফাত সুদীপ বলতে গেছিলাম, যেটা সিফাত বললাম, মানে সার্ভার কি? তারপর হচ্ছে যে একটা মানে নোডের মধ্যে থাকে যেখানে সবকিছু রিকোয়েস্ট পাঠায়, সেখান থেকে আবার রিকোয়েস্ট ব্যাক আসে, একটা মেইন সিস্টেম। সার্ভার একটা পিসি, চাকরি বলতেছি যে কলেজ দিচ্ছি। তো আমরা যেরকম একটা পিসি ব্যবহার করতেছি, যেটার মধ্যে আমরা নিজেরা আপলোড করতেছি, এটাও একটা সার্ভার হতে পারে।
নাম দিলাম এই বড় একটা সার্ভার। প্যাটার্ন তো সার্ভার শুধু যেহেতু অনেক রিকোয়েস্ট ডিল করে, অনেকে রেসপন্স আসতেছে, যে আজমানের মতন অনেকে তো facebook.com লিখতেছে, তো তাকে তো অনেক রিকোয়েস্ট ডিল করতে হয়। তো দ্যাটস ওয়াই সার্ভারকে আমরা বুঝি হচ্ছে একটা পাওয়ারফুল পিসি, ঠিক আছে। এই রিকোয়েস্ট কনজিউম করার ক্যাপাসিটি হচ্ছে অনেক ভালো হয়, ঠিক আছে। রিকোয়েস্ট বেশি ডিল করতে পারে, তার ইন্টারনেট ক্যাপাসিটি বেশি ডিল থাকে, যদি কারেন্ট চলে যায় ব্যাকআপ পাওয়ার থাকে, এরকম অনেক রকমের ফিচার থাকে। কিন্তু মেইনলি এই ভদ্রলোক একটা নর্মাল পিসি কম্পিউটার, একটা নর্মাল কম্পিউটার, ঠিক আছে। তো সার্ভার বলতে আসলে অন্য কিছু না, একটা নর্মাল কম্পিউটারকে আমরা সার্ভার বলি, যেকে আমরা সার্ভার রাখলাম, যেটার ভিতরে কখনো কারেন্ট যাবে না, ইন্টারনেট ডাউন হবে না, ঠিক আছে। এই হচ্ছে একটা আগে আমরা। আর ক্লাউড সার্ভার যদি বলি, ক্লাউড সার্ভার বলতে বোঝায় হচ্ছে অন্যের বাসায় রেখে আসছি আর কি, ঠিক আছে। ক্লাউড বলতে আসলে আকাশ না, ক্লাউড হচ্ছে ধরেন যে আমাদের আজমাইনুর কী করছে, যে 50 টাকা করে ভাড়া নিচ্ছে, যে তোমার তোমার এইগুলা কী বলে এটাকে সোর্স করে আমাকে দাও, আমার কাছে রাখো, এটা কখনো ডাউন হবে না, আমার কাছে রাখলে পরে পাওয়ার সবসময় আপ থাকবে, ইন্টারনেট কখনো ডাউন থাকবে না, তো আমাকে 50 টাকা করে সবসময় দিব, ঠিক আছে। তো তার পিছনে আমি রাখতেছি, তো আমি ক্লাউডে রাখছি, ঠিক আছে। তো ওখানে ক্লাউড হচ্ছে আমাদের আজমাইনের। তো এই হচ্ছে মেইনলি বিষয়। তো ক্লাউড বলতে আলাদা কিছু নাই, সার্ভার বলতে তেমন কিছু নাই। তো একটা পিসিকে আমরা বলতে পারি একটা সার্ভার, ঠিক আছে, যেটা আমরা ডিফাইন করবো, এটা হচ্ছে সবসময় আপ থাকবে, সবাই এটাতে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে যাবে পাবে। তো এই যে সার্ভার, এই সার্ভারে যখন আমরা কিছু হোস্ট করতে চাই, যেমন আমাদের ধরি যে ইউএস বা ফেসবুক, এখানে হচ্ছে আমাদের একটা facebook.com লিখলাম, এই facebook.com লিখলে পরে আমাদের ফেসবুক পেজটা ওপেন হচ্ছে। তো এই যে facebook.com, এটাকে আমরা বলি যে নাম ডিফাইন করছি, এটাকে আমরা বলতেছি ডোমেইন, ঠিক আছে। যেমন ums.ac.in এটার নাম আমরা বলতেছি একটা ডোমেইন। তো আমরা সাধারণত ডোমেইনকে মনে রাখি, ঠিক আছে, কারণ কি এইটার ব্যাকএন্ডে একটা আইপি অ্যাড্রেস থাকে, যেটা আমরা মনে রাখতে পারি না সাধারণত, মানে একটা নাম্বার, কিন্তু নাম্বার মুখস্থ রাখতে পারবেন না, জাস্ট আপনি কন্ট্যাক্টে সেভ করে রাখতেছেন কোন না কোন একটা নাম দিয়ে, যাতে ইজিলি ফাইন্ড আউট করতে পারেন। তো সিমিলারলি আমরা facebook.com নামটা দিচ্ছি এই কারণে, যাতে এই মানুষজন মনে রাখতে পারে যে facebook.com লিখতেছলেই চলে আসবে, ঠিক আছে। তো এই কারণে আমরা এটাকে ডোমেইন বলতেছি। তো ডোমেইন জিনিসটা বললে পরে সে ব্যাকএন্ডে আইপিতে কনভার্ট হয়ে যাচ্ছে, আইপি থেকে ওই লোকেশন খুঁজে বের করে ওই পিসির মধ্যে যে কন্টেন্টটা রাখা আছে সেটাকে সার্ভ করতেছে। তো এই যে সার্ভ করতেছে, সার্ভ করার সময় আমাদের বিভিন্ন অ্যাপ্লিকেশন সার্ভ করতে পারে, মানে এই যে এই ইউএমএসটা যে সার্ভ হচ্ছে দেখাচ্ছে, তো এই দেখানোর জন্য তো আমাদের বিভিন্ন অ্যাপ্লিকেশন প্রয়োজন, মানে আমার যে কম্পিউটার যেটাকে আমরা সার্ভার বলতেছি, সেখানে কিছু সফটওয়্যার ইনস্টল থাকতে হবে। যেই সফটওয়্যারের মধ্যে আমি বলবো যে আমাদের সোর্স কোডটা তাকে দিয়ে বলবো যে ভাই তুমি হচ্ছে এই সোর্স কোডটা রাখবা, যদি কেউ আসে তাকে তুমি এটা সার্ভ করবে। তো এই সফটওয়্যারগুলো কি কি? অ্যাপাচি হইতে পারে, টমক্যাট হইতে পারে, জ্যাম্প না, ঠিক আছে, না, ঠিক আছে। দেখো জ্যাম কি, এটাও একটা কোয়েশ্চেন। না, ওকে, তাহলে আসতে হবে জ্যাম কি, এটা বলে দিব। ঠিক আছে। তো মেইনলি আমাদের ওয়েব রিকোয়েস্ট সার্ভ করার জন্য আমাদেরকে একটা সফটওয়্যার প্রয়োজন, যেটাকে আমরা বলি হচ্ছে ওয়েব সার্ভার। এটা একটা সফটওয়্যার, যে কোনো সফটওয়্যার, nginx হতে পারে, অ্যাপাচি হতে পারে, ফ্রন্টএন্ড হতে পারে, ডেডএন্ড হতে পারে, ঠিক আছে। তো এইটা একটা সফটওয়্যার যেখানে হচ্ছে আমাদেরকে ইনস্টল করতে হয়, আমাদের সার্ভারে ইনস্টল করতে হয়। ওইখানে একটা ফোল্ডার থাকে, যেই ফোল্ডারে কি করতে হয়, আমাদের যে সোর্স কোড আছে, যে HTML আছে, HTMLটাকে তো ওইখানে রেখে দিতে হয়। রাখলে পরে সে কি করতেছে, যখন কোনো একটা ইউজার রিকোয়েস্ট দিতেছে, তখন ওই পেজটাকে ওই ডিরেক্টরি থেকে জাস্ট তাকে দেখাই দিচ্ছে। এটা হচ্ছে মেইন বিহেভিয়ার। তাহলে পরে আমাদের যদি এই ব্রাউজারে কোনো কিছু দেখাইতে হয়, তাহলে আমার একটা ওয়েব সার্ভার প্রয়োজন হবে। আমার পিসিতে একটা ওয়েব সার্ভার ইনস্টল করতে হবে। ওয়েব সার্ভারের একটা ডিরেক্টরি থাকবে, সেই ডিরেক্টরিতে কিছু কন্টেন্ট থাকবে, যে HTML থাকবে, আপনার যেরকম পোর্টফোলিও বানাচ্ছেন, ওই HTMLটা ওই ডিরেক্টরিতে রাখবো। কেউ রিকোয়েস্ট করলে ওই রিকোয়েস্টটা ওই ডিরেক্টরির পেজটা জাস্ট দেখাই দেবে। এতটুকু বুঝে গেছে? তো ডিরেক্টরিতে যখন দেখাই দিবে, দেখানোর সময় আমাদের কি প্রয়োজন? আমাদের এখানে বিভিন্ন ফর্ম থাকতে পারে, আমাদের অনেক ডেটা থাকতে পারে। তো এই জিনিসগুলো প্রসেস করার প্রয়োজন হতে পারে, যে এই ডেটাটা নিয়ে তুমি ডেটাবেসে রাখো, বা ডেটাবেস থেকে তুমি নিয়ে এসে ডেটাটা দেখো, বা এই জিনিসটা যোগ করে দাও, বিয়োগ করে দাও। কিছু ডেটা আমার প্রসেস করার প্রয়োজন হইতে পারে। এই প্রসেস করেকে এটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রসেস করে। এটা জাভা হইতে পারে, পাইথন হইতে পারে, PHP হইতে পারে,
যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটাকে প্রসেস করতেছে, ডেটাটাকে প্রসেস করতেছে। বুঝে গেছে এতটুকু? তো একটা সার্ভারে যেটা দেখাতে গেলে পরে আমার HTML প্রয়োজন হবে এবং প্রসেস করানোর জন্য যে কোনো একটা ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হবে, যেটাকে আমরা বলতেছি, আমরা যেহেতু অ্যাডভান্স জাভা কোর্স শিখতেছি, আমাদের বেলায় সেই ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজটা হচ্ছে জাভা। ক্লিয়ার? কার কোনো কনফিউশন? আর এই যে ফ্রন্ট এন্ড, এই ফ্রন্ট এন্ডটাও আমরা চাই যে মানুষজন সুন্দর করে কোড করুক, সুন্দরভাবে ভিউ করুক, একটা ইন্টারেক্টিভ ভিউ আসুক। তো এটার জন্য ফ্রন্ট এন্ডরা কি করে, বিভিন্ন ফ্রেমওয়ার্ক ব্যবহার করে সুন্দর করার জন্য, অর্গানাইজ করে কোড করার জন্য। এইরকম হচ্ছে রিয়্যাক্ট, অ্যাঙ্গুলার, ভিউ, এক্সেট্রা এক্সেট্রা। ঠিক আছে? তো এই যে এগুলো দেখতেছেন, যখন যে সুন্দর করে আসবে তার মানে কোনো একটা ফ্রেমওয়ার্ক ব্যবহার করে সুন্দর করে বানাইছে, এটা আপনাকে রিপ্রেজেন্ট করার জন্য। ঠিক আছে? আর ব্যাকএন্ডে যখন কাজ হচ্ছে তখন কোনো না কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ডেটাটাকে প্রসেস করতেছে, সেটা হচ্ছে ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজ। সেটা জাভা, পিএসপি, হোয়াটএভার, যে কোনো ল্যাঙ্গুয়েজ হইতে পারে। এতটা ক্লিয়ার? আর এই যে ডেটাগুলো যে আমরা দেখতেছি, ডেটাগুলো আবার রাখতেছি, এর জন্য অবশ্যই একটা ডেটাবেস প্রয়োজন হবে। সেটা মাইস্কুয়েল হইতে পারে, সেটা মঙ্গো হইতে পারে, পোস্টগ্রেসকিউএল হইতে পারে। ঠিক আছে? অনেক রকমের ডেটাবেস হইতে পারে। তার মানে এই যে পুরো যে প্যাকেজটা, দেখেন আমি অনেক কিছু বলছি, তাহলে আমি একটা ওয়েব সার্ভার প্রয়োজন হবে, যে ওয়েব সার্ভার আমার HTML CSS লাগবে, আমার একটা ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজ লাগবে, মনে করেন পিএসপি, জাভা, যে কোনো কিছু একটা, আমার একটা ডেটাবেস প্রয়োজন হবে, যেটা মাইস্কুয়েল, মঙ্গো, হোয়াটএভার, রাইট? তো অনেক কিছু প্রয়োজন হইতেছে ইনস্টল করার। ঠিক আছে? একটা পিসি সার্ভারের মধ্যে আমার এই HTML থাকবে, আমার জাভা থাকবে, আমার ডেটাবেস থাকবে, অনেক কিছু থাকতেছে একটা পিসিতে, রাইট? তো তাইলে এই জিনিসগুলো ইনস্টল করতে হবে, না তো কাজ করবে না। মাইস্কুয়েল দিয়ে কাজ করতে গেলে তো আমাকে মাইস্কুয়েল ইনস্টল করতে হবে, রাইট? তারপরে যদি আমি জাভা নিয়ে কাজ করতে চাই, আমার তো জাভা কোড লিখতে হবে, জাভা ইনস্টল করতে হবে, জিডিকে লাগবে। তো এই জিনিসগুলো তো লাগবে, ইনস্টল করতে হবে। তো জ্যাম কি করতেছে, জ্যাম একটা কোম্পানি বলেন বা একটা টুল বলেন, জ্যাম যদি আপনি ইনস্টল করেন, ও একটা ফিচার নিয়ে আসছে যে জ্যাম ইউজ করলে পরে, জ্যামটা এক্স হচ্ছে উইন্ডোজ, এটা এ দিয়ে অ্যাপাচি ইনস্টল করবে, এম মানে মাইস্কুয়েল ইনস্টল করবে, আর কি আছে পি দিয়ে পোস্টগ্রেস, পি দিয়ে পিএসপি মানে পোস্টগ্রেসকিউএল আছে, পিএসপি ইনস্টল করবে। এরকম একটা প্যাকেজ, মানে আপনি যখন জ্যাম ইনস্টল করতেছেন, দ্যাট মিন্স আপনার পিএসপি ইনস্টল হচ্ছে, জ্যাম মেনলি পিএসপি রাইট করে, যারা পিএসপি ইনস্টল করে, মাইস্কুয়েল ইনস্টল হচ্ছে, ডেটাবেস ইনস্টল হচ্ছে, ঠিক আছে, পিএসপি ইনস্টল হচ্ছে, পুরো জিনিসটা একসাথে ইনস্টল হয়ে যাচ্ছে। তো দ্যাটস ওয়াই মানুষজন কী করে জ্যাম ইউজ করে, যাতে আলাদা আলাদাভাবে ইনস্টল না করে একটা সফটওয়্যার দিয়েই আপনার সফটওয়্যার ইনস্টল হয়ে যায়। তো প্রবলেম কোথায়? মনে করেন আপনি হচ্ছে মঙ্গোডিবিতে কাজ করবেন, এটা আরেকটা ডেটাবেস, কিন্তু যদি আপনি জ্যাম্প ইনস্টল করেন তাহলে এটার সাথে সাথে মাইস্কুয়েল ইনস্টল হয়ে যাচ্ছে, যেটা আপনার প্রয়োজন নেই। আপনি ধরেন জাভাতে কাজ করবেন, আপনার কিন্তু পিএসপির প্রয়োজন নেই, কিন্তু আপনি যদি জ্যাম্প ইনস্টল করেন তাহলে পিএসপির সাথে সাথে ইনস্টল হয়ে যাচ্ছে। ঠিক আছে? মনে করেন আপনি অন্য একটা টমক্যাট সার্ভার নিয়ে কাজ করবেন, ঠিক আছে, কিন্তু আপনি যদি জ্যাম্প ইউজ করেন সেক্ষেত্রে অ্যাপাচি ইনস্টল হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এইটা হচ্ছে একটা প্যাকেজ, কিন্তু আমরা যদি আলাদাভাবে ইনস্টল করতে চাই, যেটা যতটুকু দরকার ততটুকু আমরা চাইলে ইনস্টল করে নিতে পারবো, আলাদা আলাদাভাবে ইনস্টল করে নিতে হবে। আমার যদি জাভা দরকার আমি যদি জাভাটা ইনস্টল করলাম, আমার জাস্ট মঙ্গোটা দরকার আমি জাস্ট মঙ্গোটা ইনস্টল করলাম। ঠিক আছে? তো জ্যাম হচ্ছে জাস্ট আমাদেরকে প্যাকেজটা প্রোভাইড করতেছে। তো ইটসেলফ, জ্যাম ইটসেলফ কোনো সার্ভার না। ক্লিয়ার? তো জ্যাম্পের মতন জ্যাম্পটা হচ্ছে উইন্ডোজের জন্য, ম্যাম্প আছে, ম্যাম্পটা হচ্ছে ম্যাম্প ইসের জন্য, ম্যাকের জন্য, ল্যাম্প আছে, ল্যাম্প হচ্ছে লিনাক্সের জন্য। জাস্ট আমাদেরকে প্যাকেজ প্রোভাইড করে একটা। কার কোনো কনফিউশন? তো এই হচ্ছে বিষয়, আমাদের কিভাবে আসলে পুরো জিনিসটা কাজ করতেছে। বুঝে গেছে? মানে আমরা মেইনলি যে বলেন স্যার যে HTML এর জন্য ইনভায়রনমেন্টের জন্য একটা সফটওয়্যার প্রত্যেকটা রান কিসের জন্য? মানে একটা ব্রাউজার রান করার জন্য HTML দেন ডেটাবেস সব কিছু আলাদা আলাদা একটা সফটওয়্যার দরকার সার্ভার রেজিস্ট্রেশন করার জন্য। এখন ইন্ডিয়া যখন আমরা আমাদের পিসিতে কাজ করছি তখন তো আমরা জাস্ট ইউজার একজন, কিন্তু যখন একটা সার্ভার হিসেবে কাজ করবে তখন তো ইউজার অনেক মানুষ, তখন এটা স্যার হ্যান্ডেল মানে কিভাবে ঝামেলা হবে না? লোড ব্যালেন্সিং আমি আইটি পোস্ট করে আসছি আপনাদের করছি। হ্যাঁ, ঠিক আছে, তারপর তো আইটি দরকার নেই আর কি। ঠিক আছে?
আচ্ছা, তো ওইটা আমরা ওইভাবেই কোড করবো। আমরা যখন জাভা ফিক্সে কোড করছি তখন এক টিমে কাজ করছি, অ্যাডভান্স জাভা যখন কোড করবো তখন আরেক টিমে কাজ করবো। জাভা ফিক্সটা যখন আমরা কাজ করছিলাম তখন সিঙ্গেল ইউজার, এই পিসিতে একজন ইউজার ব্যবহার করতেছি। কিন্তু যখন আমরা সার্ভারে রাখতেছি, এই সার্ভারে অনেকেই আসতেছে, তো আমাকে মাল্টিপল পার্সোনাল রিকোয়েস্ট ডিল করতে হবে। এক একজন আইডি নিয়ে এক একটা আইডি নিয়ে আসবে, এক একজন এক এক টাইপের রিকোয়েস্ট নিয়ে আসবে। সো সার্ভারে বুঝতে হবে কে কী চায়, তার ওই কাজটা করার অথেন্টিকেশন আছে কিনা, পারমিশন আছে কিনা, সেগুলো আমরা চেক করবো, চেক করে সার্ভ করবো। তো এটা যখন কোড করবো তখন দেখবেন যে এটা আলাদা আলাদা হয়ে যাচ্ছে, সমস্যা হবে না আশা করা যায়। তো এতটুকু নিয়ে কারো কোনো কনফিউশন? তো কিভাবে আসলে পুরো জিনিসটা কাজ করতেছে, একটা পেজ আসতেছে, এখন বুঝতে পারছেন? এখন তো ডেটাবেজের অনেক ক্লাউডের সিস্টেম চলে আসছে, সুপারবেস, ফায়ারবেস, এগুলোতে ডেটাবেজ লাগে না, ডিরেক্ট মানে প্রাইসিং হিসেবে কিনে ওরা সার্ভিস দিয়ে দেয়। ওই তো ওটা হাজবেন্ডের পিছনে রাখছেন, আপনি নিজের কাছে রাখেন না, হাজবেন্ডের পিছনে প্যারা কমে যায়। হ্যাঁ, ওই যে আপনার পিছনে ভয় থাকে যে দুটো দাম হয়ে যেতে পারে, হারিয়ে যেতে পারে। আর এখানে সমস্যা আছে, AWS এর নাকি কি দিছে, AWS এর ওই বাহরাইন এবং আরেকটা কি যেন তেহরান মনে হয়, এই দুইটা AWS ডেটা সেন্টারে ওই অ্যাটাক হয়েছে। জি স্যার, স্যার এটাতে কি হয়েছে এটা জানতে চাই, মানে এটা কি রিপেল ইফেক্ট হয়েছে? তো এফেক্ট হয়েছে ওইখানকার যেই ডাটাগুলো ছিল, ডেটাগুলো অনেকগুলো সোর্স কোড নিয়ে ফেলছে অনেক কিছু। ওটা মানে ওইটা তখন যখন আপনার মনে করেন নর্মালি চিন্তা করেন আপনি ডেটা সেন্টারটা গায়েব হয়ে গেছে, আজ মাইনের মনে করেন ভেঙে গেছে, তাহলে আপনার ডেটা কই? ঠিক আছে, তো তখন কিন্তু আর নাই, তো এটা খেয়াল রাখতে হবে। না জানলে তো বাইরে দেখতেই পারে, রাইট? ক্লাউড চয়েস, ক্লাউডকে ওইভাবে চয়েস এজন্য ব্যাকআপ রাখা উচিত। তখন অনেক সময় স্যার সাউথ ইস্টের যে মানে সার্ভার কস্ট কেমন যায় স্যার? যে এআই এখন আইডিয়া কি স্যার মানে একটা কন্টেন্ট বলতে একবার ফ্লেক্স কি দিচ্ছে এজিআই অপটিমাইজার এটা নিয়ে একটা এআই আছে নাম ভুলে গেছি, এটা হচ্ছে চ্যাটজিপিটি এর প্রিডিসেসর, চ্যাটজিপিটির আগের ম্যাজিশিয়ান না এরকম সে একজন স্টেজ ম্যাজিশিয়ান ছিল আর একজন ম্যাথমেটিশিয়ান ছিল। তো সে একটা হিস্ট্রি অফ এআই একবারে সিড থেকে এআই কোথা থেকে ওখানে সে একজন ম্যাজিশিয়ান ছিল, সে একটা এআই বানিয়েছে যেটা বেসিক্যালি মানে তো এটা তো গেল। কন্টেন্ট এটা হচ্ছে 1920-এর ওটা জাস্ট তুমি একটা কথা বলছো ওটাকেই কোয়েশ্চেন রূপে করে তোমাকে দিবে। জ্যাপের কাজ কিছু নাই, জ্যাপের কাজ আপনাকে সববার একসাথে ইনস্টল করতে হবে। তুমি একটা কোয়েশ্চেন করছো ওটাকে ও মানে একটা স্টেটমেন্ট দিছো, ফ্যাকচুয়াল তো স্টেটমেন্ট। এখন আমরা আসি আমাদের ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ডেটাবেস এগুলোর পার্টটা। এই যে আমরা যে এখন একটা ভিউ দেখতেছি, এই কথা বলেন না, এই যে আমরা একটা ভিউ দেখতেছি, এটাকে আমরা সাধারণত ফ্রন্ট এন্ড বলি। ঠিক আছে, যেটা আমরা রিপ্রেজেন্ট করি ইউজার লেয়ার, ইউজার যেটা এক্সপেক্ট করে দেখার জন্য, ইউজাররা এটা দেখেই বুঝে। আপনি যদি কোনো একটা ভুলভাল লেখেন তখন ইউজাররা এখানে দেখেই বুঝতে পারবে যে কোনো একটা প্রবলেম হয়েছে বা হোয়াটএভার। সো এটা হচ্ছে আমার রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, তো আমরা যখন ইউজারকে কোনো একটা ইনফরমেশন দিব বা ইউজার থেকে কোনো একটা ইনফরমেশন নিব, তখন এই ফ্রন্ট এন্ড লেয়ার থেকে সার্ভ করব। ঠিক আছে, তো ফ্রন্ট এন্ড আপনারা যে কোনো ল্যাঙ্গুয়েজে করতে পারেন, প্লেন র HTML CSS ও করতে পারেন, বিভিন্ন ফ্রেমওয়ার্কও ব্যবহার করতে পারেন, এটা অ্যাঙ্গুলার হতে পারে, রিঅ্যাক্ট হতে পারে। তো আমাদের এই যে কোর্স অ্যাডভান্স জাভা,
এই কোর্সে কিন্তু এই ফ্রন্ট এন্ড পার্টটা নাই। তো ফ্রন্ট এন্ড পার্টটা কিন্তু আপনাদের নিজেদের শিখে নিতে হবে। আপনি আলাদাভাবে রিয়াক্ট শিখতে পারেন, আলাদাভাবে অ্যাঙ্গুলার শিখতে পারেন, আলাদাভাবে যে কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন। আমি কোনটা সাজেস্ট করি? ইউএস অ্যাঙ্গুলারটা বানানো ইউএস অ্যাঙ্গুলার দিয়ে বানানো, এটা অ্যাঙ্গুলার দিয়ে বানানো। হ্যাঁ কোনটা? হ্যাঁ কেনা হয়েছে। এই ফ্রন্ট-এন্ড আপনাদেরকে আলাদাভাবে শিখতে হবে। সো এটা আপনি আমাদের মনে আলাদা একটা কোর্সও আছে ওয়েব প্রোগ্রামিং, সেখান থেকেও আপনারা এইটার বিষয়ে আইডিয়া নিতে পারেন। তো আমরা এই কোর্সে এই পার্টে মানে ফ্রন্ট-এন্ড পার্টে আমরা তেমন একটা গুরুত্ব দিব না, যেহেতু রিপ্রেজেন্টেশন ল্যাব, এখানে জাস্ট দেখানোর জন্য যতটুকু দরকার বা ডেটাটা প্রসেস করার জন্য যতটুকু দরকার ততটুকুই সার্চ করব, বাকি জিনিসপত্র আপনাদেরকে আলাদাভাবে শিখে নিতে হবে। ক্লিয়ার? তো আমাদের কাজ হচ্ছে আমরা যখন একটা ইনপুট নিলাম, ঠিক আছে, এখানে আমরা প্রসেস করতেছি, সাইন ইনে ক্লিক করলাম, এই যে পিছনে ডেটাটা চলে গেল। হ্যাঁ, এই পিছনের লেয়ার, এটাকে আমরা বলি ব্যাক এন্ড, যেটা আসলে দেখা যায়। তো আমরা অনেক কোড করি কিন্তু আমাদের কাজ দেখা যায় না, মনে হয় যে আমরা কাজ করি না। তো এই পিছনের কাজটি হচ্ছে আমাদের এই কোর্সের আউটলাইন, যে পিছনের যে ব্যাক এন্ড ল্যাঙ্গুয়েজ, ব্যাক এন্ড এই ডেটাটা নিল, নিয়ে ডেটাটাকে কিভাবে প্রসেস করতেছে, কিভাবে ডেটাবেজে রাখতেছে, বা ডেটাবেজ থেকে কিভাবে নিয়ে আসলো, এবং এই যে ডেটাটা যে সে এক্সপেক্ট করতেছে তাকে আসলে এই ডেটাটা পাওয়ার অথরাইজেশন আছে কিনা, দেখার অথরাইজেশন আছে কিনা, এই পুরো জিনিসটাকেই চেক করাই হইতেছে আমাদের ব্যাক এন্ড লেয়ারের রেসপন্সিবিলিটি। তো এই ব্যাক এন্ড লেয়ারটা নিয়ে আসলে আমাদের এই পুরো সেমিস্টারটা যাবে। এই তো আর কিছু নাই। আগে 5:50 বাজলে অ্যাটেন্ডেন্স দিব। কয়টা বাজে? 36। আচ্ছা হ্যাঁ বলেন। নেটওয়ার্কিং এর কিছু শিখাই নি তো আমি, আল্লাহ আশা মেরে লাইব আমি। শিখেছেন ওটাই শিখছি করে। এগুলো আমার না আমার ম্যাথে স্যার আপনারা বানাইতেছেন আইটি টিম থেকে তো এইখানে দেখলাম যে holographic projection that's the এখানে প্লেগ্রাউন্ড আছে আমাদের সাথে খালি উনি আমার প্লেগ্রাউন্ড আমি জানতাম করবো এখন এই জন্য বাড়িতে প্লেগ্রাউন্ড আছে আমার আল্লাহ স্যার আমাদের জন্য কোনো গেম বানাইতেছেন আমরা কি এইটা হলো মানে নেই আজকে বানাতে চাইছিলাম ওয়েট করতে চাইলাম এটা কিভাবে ড্রপ দিবে আমরা এখন আমি আশাবাদী এজিআই বলতে ওরা এটা ওই লোক সব তখন ভাই সব কিছু কোয়ান্টাম কম্পিউটার তাদের একটা কোর্স আছে আপনাদের কোন ড্রপ দিচ্ছেন না যেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সেটা তো বলে গেছে আমি তো আশা নিয়ে আসি এখন কোনটা কমে গেছে কম্পিউটার কি দেখি তারপর খুলে ফেলবো তারপরে হ্যাঁ ওইটা একসাথে খুলে ফেলি তো এবার কি হচ্ছে যে আইসের মতো আমাদের সাথে কম্পিউটার দিয়ে হচ্ছে পুরো ইউনিভার্স এরপরে দিত সবচেয়ে মজার বিষয় কি নিউরনগুলো যে ডিপ লার্নিং মডেলগুলো এগুলো হচ্ছে ট্রেডিশনাল কম্পিউটিং কিন্তু অ্যাকচুয়ালি এরা হচ্ছে বায়োলজিক্যাল কম্পিউটিং
আমি এক্সপেক্ট করছি আইফোন যে বলতে ব্রেন স্যার এটা মানে যে ইয়ে করে দিল এটার মানে কারণ কি হবে? মানে যারা আউটলাইন বানাইছে ইনট্যাঞ্জিবল ম্যাটেরিয়াল তারা হচ্ছে সফটওয়্যার ছিল না কারণ ডিবিএ ডিপার্টমেন্টে কাজ করা হয়েছে আমাদের তো শুধু সফটওয়্যার নিয়ে কাজ হবে তা না, আমাদের তো আরো অনেক সেক্টর আছে না। কেমন যেমন এখন তো মেইনলি সবাই যেটা সায়েন্স বা আর্টসের দিকে বেশি করে এই জন্য তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর হ্যাঁ, এই data কিন্তু করছিলা? আমার মনে হয় যে সফটওয়্যার এটা হচ্ছে তার ওয়ান অফ দ্য মোস্ট ইকুয়াল টু উইন্ডোজ স্কোয়ারের পরে এটা তার সেকেন্ড মোস্ট কিন্তু অনেকে জানে না এআই ফোকাস বা ডেটা সায়েন্স সে ফোকাস কোয়ান্টাম ফিজিক্স মেকানিক্স এ বলে কি সফটওয়্যার না থাকলে এআই ইমপ্লিমেন্ট করতে আমি যে আমার গুগল এর ডিপার্টমেন্ট ম্যাথমেটিক্যালি বা কোনো কিছু আমরা বুঝতে পারতেছি তো এটা এটা আসলে কি হবে আমার ইচ্ছা আছে সেই কোয়ান্টাম ফিজিক্স নিয়ে পড়াশোনা ছোটবেলাতে এটা নিয়ে কি বলেন ওই যে ওয়েবে